ইরানের টার্গেট হলো 1 মাসের মধ্যে আপনার তেল আবিব এবং হাইফাকে ভূমিসাৎ করবে, ভূমিতে মিশিয়ে দিবে, চিহ্ন রাখবে না। আপনি দেখেন না আজকে ট্রেনে কত উঠেছে, আজকে হুম। ট্রেনে কত ইসরায়েলি উঠে কোথায় যেন চলে গেল। জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, সে এই এই ভদ্রলোক, উনি হলেন আপনার রসুল সাল্লাহ ইসলামের 43তম বংশধর। তার আর কোন রকম যোগ্যতা নাই, লেজিটিমেসি নাই জর্ডানের সিংহাসনে থাকে। তার F-16 বিমান দিয়া ইয়েকে হেল্প করে, ইসরায়েলকে। ইসরায়েল তার প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে আঘাত করেছে, আক্রমণ করেছে। ইসরায়েল অন্যের ভূমি দখল করেছে এবং অন্যায়ভাবে অন্যের জমি দখল করে রাষ্ট্র তৈরি করেছে। পাশাপাশি ইরান তার কোনো প্রতিবেশী রাষ্ট্রকে আক্রমণ করেনি। ইরাক বরং ইরানকে আক্রমণ করেছিল আগে, এটা আপনারা জানেন। এক। হুম। 2 নম্বর হলো, ইরান নন প্রলিফারেশন ট্রিটি NPT তে সই করেছে, ইসরায়েল সই করেনি, রিফিউজ করেছে। এটা মনে রাখতে হবে। হুম। ইরান এগুলো না জানলে তো মুশকিল। ইরান ইসরায়েল যে কি মানো, ইরান ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার এজেন্সিকে তাদের নিউক্লিয়ার ক্যাপাসিটি টোটালটা ওপেন করে দেখিয়েছে। ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ইনভেস্টিগেশন এজেন্সিকে ইরান খোলামেলা ভাবে তার নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে পুরা ইনভেস্টিগেশনের সুযোগ দিয়েছে, তারা ইনভাইট করে নিয়ে এসছে। হুম। ইসরায়েলের ইসরায়েলে ঢুকতেই পারে নাই, ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ইনভেস্টিগেশন এজেন্সি ঢুকতেই পারেনি। আপনি হুম। বুঝতে পেরেছেন তো? জি। ইরান তার প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে আক্রমণ করেছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আরেকটা, ইরান কোনোদিন কোন রাষ্ট্রের বিরুদ্ধে সিস্টেম্যাটিক কোনো ক্যাম্পেইন করে নাই, প্রচারণা চালায় নাই। ইসরায়েল বিগত 40 বছর যাবত ইরানের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন করে যাচ্ছে, সিস্টেম্যাটিক ক্যাম্পেইন ইরানের এগেনস্টে। ইরানের নিউক্লিয়ার পাওয়ার আছে, ইরানের এই আছে সেই আছে। তো সুতরাং ভিতরে আয়রন ইরান ডোম আছে। এবং, হ্যাঁ, হুম। ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু পার্থক্য সাংঘাতিক রকম। ইরান তার নিজের ভূমিতেই সন্তুষ্ট, আর ইসরায়েল হলো আগ্রাসী, অন্যের জমি দখল করে। এবং সবচেয়ে বড় কথা হলো, আরেকটা জিনিস আপনি দেখবেন যে ইরানের কাছে ইসরায়েলের কাছে আগেই কিন্তু নিউক্লিয়ার বম ছিল বা আছে। এবং এটা অনেকেই বলেছেন যারা এই সম্পর্কে জানেন, যে 75 থেকে 400 বম ইসরায়েলের কাছে ছিল বা আছে, আমি জানি না। কিন্তু ইরানের কাছে ছিল না, কিন্তু ইরানের কাছে হুম। এখন আছে। আপনার টকশোতে আমি স্বীকার করলাম। ইরানের কাছে আমার আছে। জানা মতে লেটেস্ট নিউজ, ইয়েস, লেটেস্ট নিউজ 9টি বোম আছে, এবং দিস 9 bombs আর কেপেবল টু বি ড্রপড। এবং এইটা যখন ইসরায়েল জেনে অ্যাটমিক গেছে, অ্যাটমিক। ইয়েস, ইয়েস, এটা যখন ইসরায়েল জেনে গেল এবং আমেরিকা জানলো, তখনই আসলে কিন্তু এই অ্যাটাকটা কিন্তু ইসরায়েল করে কোথায় নাই। এগুলি কি মানে এই অ্যাটাকটা মাটির উপরে আমেরিকা মাটির উপরে ইসরায়েলকে দিয়ে নাকি নিচে? করিয়েছে। হুম। জি। এই অ্যাটাকটা ইসরায়েলকে দিয়ে আমেরিকা করিয়েছে, ডোনাল্ড ট্রাম্প করিয়েছে। কেন ভুলে গেলে চলবে কি? ডোনাল্ড ট্রাম্পের প্রথম পিরিয়ডে যে কাসেম সুলাইমানিকে হত্যা করা হলো, হি ওয়াজ দ্য সুপ্রিম কমান্ডার অফ ইরানিয়ান আর্মি। ভুলে গেলে চলবে না তো। এটা ডোনাল্ড ট্রাম্প ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না বলে আমি কিছু জানি না, এটা আমেরিকা করিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এখন আমি যেটা কয়েকটা জিনিস বললাম, যে কোঅপারেশন কে করে ইন্টারন্যাশনাল আপনার পলিটিক্স, জিও পলিটিক্সের ব্যাপারে কোঅপারেশন করে ইরান, আর নন কোঅপারেট করে হলো ইসরায়েল। এটা মনে রাখতে হবে। হুম। ইন্টারন্যাশনাল ল মানে না। এখন এই অদ্যাবধি 260, সরি, 165টা ইউএন রেজলিউশন, যেগুলো সবগুলাই ইসরায়েলের বিরুদ্ধে ছিল, এবং প্রত্যেকটাতেই শেষে, রেজলিউশনের শেষে একটা কমন রেকমেন্ডেশন ছিল যে 2 স্টেট হবে, 2টা রাষ্ট্র হবে, একটা প্যালেস্টাইনিদের জন্য, একটা ইসরায়েলের জন্য। এবং ইসরায়েল ক্যাটেগরিক্যালি একটাও মানে নেই, ডিক্লাইন করেছে, ডিনায়াল দিয়েছে। আপনি পজিশনটা দেখছেন তো? তো হুম। এখন আমি যেটা বলছি, যে ইরান কিন্তু, দেখেন আপনি, বেশ কয়েকদিন, কয়েক 1 বছরও বোধ হয়েছে, হয়নি, আপনার দামাস্কাসে ইরানিয়ান কনসুলেটের উপর আঘাত করলো ইসরায়েল, বিনা উস্কানিতে। ইট ওয়াজ এন আনপ্রভোকড অ্যাটাক, দেয়ার ওয়াজ নো প্রভোকেশন ফ্রম ইরানিয়ান সাইড। ইরান তারপরে একটা আপনার রকেট আক্রমণ করলো, মানে জাস্ট একটা, আমি বলবো মডারেট একটা রিটালিয়েশন
অ্যাটাকে গেল, ইরান সিরিয়াস অ্যাটাকে যায় নাই। ইরান ভেবেছে যে এই পর্যন্ত থাকুক, দেখা যাক। এরপরে যেটা তারা করলো আপনি দেখেন, ওই যে আপনার যেই ইরানিয়ান যে কি ইসরায়েলি মুসাদরা তো গিয়ে একদম পুরা দেখলো কে কোথায় যাচ্ছে, মিলিটারি অফিসার গুলো। হ্যাঁ, আপনি যে সুপ্রিম কমান্ডার, যে আপনার মিলিটারি স্ট্র্যাটেজিস্ট, বিখ্যাত ব্যক্তি, তার নামটা তো হলো সালেম। তারপরে আপনার সেনাবাহিনী প্রধান, তারপর এয়ারফোর্স চিফ, সায়েন্টিস্ট, সবাইকে একসাথে মেরে ফেলে। কাজেমি। এর হ্যাঁ, এবং ইসরায়েলের একটা ক্যাটেগরিক্যাল এন্ড ডেলিভারিড একটা অ্যাটেম্প ছিল যে যতগুলো নিউক্লিয়ার সায়েন্টিস্ট আছে এবং স্টলওয়ার্ড মিলিটারি স্ট্র্যাটেজিস্ট আছে, ওর সম্পর্কে ভালো জানে ইরানিয়ানদের মধ্যে, তাদের সবাইকে মেরে ফেলবে। এবং অনেককেই মেরে ফেলছে, 50 জনের মতো লোককে মেরে ফেলছে বিভিন্ন অ্যাটাকে। এবং তারা দে ওয়ার ইন এ ভেরি ইম্পর্টেন্ট পজিশন, পার্টিকুলারলি ইন দ্য স্ট্র্যাটেজি, ইন মিলিটারি স্ট্র্যাটেজি, ইন এখন নেভাল তাহলে স্ট্র্যাটেজি, এখন এই এয়ার এই স্ট্র্যাটেজি। সংকটটা কিভাবে কাটিয়ে উঠবে এটা একটু জানতে চাই এখন আপনি যদি। এখন এখন এই সংকট তারা কাটিয়ে ফেলেছে। ইসরায়েল তো খুব চতুর নিজের মনে করে, ইরান চতুর না। ইরান হলো ইন্টেলিজেন্ট। চাতুর্য আর বুদ্ধিমত্তা এক জিনিস না। ইরান কিন্তু ব্যাচের পর ব্যাচ সাজিয়ে রেখেছে, তা নাহলে ইরানি অ্যাটাক গুলো কিভাবে করছে। আজকে দুপুরেও তো অ্যাটাক হয়েছে, এবং একটা অ্যাটাকের পর প্রায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে এখন আরেকটা খমেনিকে অ্যাটাক। খমেনিকে একমাত্র টার্গেট করে রেখেছেন, খমেনিকে হত্যা করবার জন্যই তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। লাভ নাই তো। খমেনিকে কোনো কারণে যদি খমেনিকে হত্যা করা হয় না, তাহলে কি খামেনিকে হবে? হত্যা কারণ করলে লাভ নাই, আরেক খামেনি তৈরি হয়ে যাবে। খামেনির পরে কে ধর্মীয় নেতা হবেন সেটা হুম, তাদের সিলেকশনে আছে, তো এটা সিস্টেমেটিক্যালি চলে আসবে। এই দিয়ে তো একটা জাতিকে, ইরান অত্যন্ত বড় দেশ এবং অনেক ডেমোগ্রাফি, অনেক লোক সংখ্যা ইরানের। ইসরায়েল সেই তুলনায় একটা বিড়ালের লেজের মতো দেশ, ছোট্ট একটা দেশ, অল্প কিছু লোক, তাদের আবার ব্রিডিংও কম, তাদের বাচ্চা কাচ্চা কম নেই। তো ইসরায়েল কিভাবে টিকবে? তার পেরিফেরি ভূমি খুব ছোট, তার আপনার জনসংখ্যা খুবই ক্ষুদ্র সেই হুম, ইরানের তুলনায়। ইরান জায়েন্ট, ইরান টেরিটোরিয়ালও জায়েন্ট, এবং পপুলেশনগত জনসংখ্যার দিক থেকেও জায়েন্ট। তাহলে হুম, কয়টা লোকের মারবে? ইরান যে স্ট্র্যাটেজিটা নিয়েছে, ইরান উইল কন্টিনিউ দিস ইয়ার অ্যাট লিস্ট 1 মান্থ, এবং ইরানের টার্গেট হলো 1 মাসের মধ্যে আপনার তেল আবিব এবং হাইফাকে ভূমিসাৎ করবে, ভূমিতে মিশিয়ে দিবে, চিহ্ন রাখবে না। আপনি দেখেন না আজকে ট্রেনে কত উঠেছে, আজকে হুম। ট্রেনে কত ইসরায়েলি উঠে কোথায় যেন চলে গেল, এয়ারপোর্টে উঠে অ্যাভেলেবল ফ্লাইট ধরে বিদেশে চলে যাচ্ছে। ইসরায়েলিদের একটা সুবিধা আছে কিন্তু, একাধিক দেশের পাসপোর্ট জর্ডান থাকে। ছাড়া ইসরায়েলের যাওয়ার কোথায় রাস্তা আছে? আর ইরানের তো জর্ডানে বহুদূর ঢুকছে পথ। তো। এবং হুম, আপনি জানেন যে ফিলিস্তিনিদের মারলো গাজাতে, যখন হুম, এই যে রকেট আক্রমণ, তারপরে আপনি যে ব্যালিস্টিক মিসাইল যখন একটার পর একটা অ্যাটাক ইরান করতে লাগলো, তখন কিন্তু দৌড়ে গিয়ে ওরা ওই ইয়ের উপরে মানে আপনার ফিলিস্তিনিদের গাজাতে গিয়ে আশ্রয় নিয়েছে। জানে যে গাজাতে ওই ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক করবে না, এবং গাজার লোক যাদেরকে মারলি তারা কিন্তু তোদেরকে বুকে রেখেছে, এই ইসরায়েলি শিশুদের, বাচ্চাদেরকে। আপনি হুম, দেখেছেন তো, মানবতা কার আছে বলেন? হুম। ইসরায়েল তো কোনো মানবিক রাষ্ট্রই না, ভেরি ক্রুয়েল। ইসরায়েলকে বলা হয় পৃথিবীর সর্বোচ্চ মানে আজ তো দেখলাম ভায়োলেশন, ইসরায়েলি সেনারা হিউম্যান ওই রাইট যে ভায়োলেশন করেছে। প্যালেস্তানি ইসরায়েল শিশুদের রাইট কবরের নাও উপরে ইজ ইন নাচানাচি দ্য করতেছে। Israel right now is in the peakable stage of human violation, human এক্স্যাক্টলি, rights violation in the world. নো ডাউট। অথচ আমেরিকা দেখেন চোখে ঢুলু করে রাখছে আর কানে তুলু দিয়ে রাখছে, আবার বলে আমেরিকা করিয়েছে ইরানের উপরে অ্যাটাকটা। তার কারণ কি জানেন? ইরান যখন যেদিন ঘোষণা দিবে যে আই হ্যাভ গট দ্য নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার বম, তখন আমেরিকা বিপদে পড়বে। আমেরিকা একটা রিভাইজ ফরেন পলিসি করতে হবে। কিসের জন্য? মিডল ইস্টের জন্য। অনেকে বলে না, এটা কিন্তু ভুল ধারণা, অনেকে বলে যে ইরান যেদিন ডিক্লেয়ার করবে যে আমার হাতে বম আছে, অ্যাটম বোমা আছে, তখন আমেরিকা এসে ঝাঁপিয়ে পড়বে। নো, এটা মেজর রেজা ভাই এখন ভালো করে বলে গেছেন। এবং উনি ভালো সত্যিকার করে অর্থে যদি কিছু করতে পারবে না। ফরাদ ভাই, যদি সত্যিকার অর্থেই চারদিক থেকে ইসরায়েলকে একদম ধূলিসাৎ করে দেওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং করেও, আসলে কি আমেরিকা এসে কিছু করার কোনো সাহস পাবে এখানে? না, পাবে না। করবে কিছু? করবে কিছু? জিওগ্রাফিক্যালি আমার তো পারবে মনে না, হয় না, কারণ নেভিতেও পারবে না। আপনি জানেন ভূমধ্যসাগর, হ্যাঁ ভূমধ্যসাগর, পারস্য উপসাগর সব বন্ধ, মেডিটেরেনিয়ান এন্ড পার্সিয়ান গালফ বন্ধ, হুম, নো ফ্লাই জোন হয়ে গেছে। আমেরিকা কোত্থেকে আসবে? আকাশ থেকে আসবে?
উড়ে এই তো। হাওয়া আসছিল কিন্তু দুইটা প্লেন ফেলে দিয়েছে, ইট ইজ রিপোর্টেড। তো হুম, সুতরাং আমেরিকাকে কিন্তু আগাতে হবে। আগে আমেরিকা কিন্তু ফুটবল খেলছে, প্রতিপক্ষ ছিল না। এখন রাশিয়ার একটা থ্রেট আছে, ডাইরেক্ট থ্রেট, রাশিয়ার অ্যাম্বাসেডর থ্রেট করে দিয়েছে, স্পেশাল এনভয় পুতিনের থ্রেট করেছে। চায়নার তো প্রেসিডেন্ট স্বয়ং থ্রেট করে, চায়নার রিপ্রেজেন্টেটিভরা থ্রেট করেছে। আপনি কি বলেন? আর অনেকে ডিসকারেজ করতেছে যে তারা আসবে না। ইরান খুব জরুরি দেশ পৃথিবীর জন্য। এশিয়া, পশ্চিম এশিয়া, ইরান হলো সবচেয়ে শক্তিশালী দেশ ওয়েস্ট এশিয়ার মধ্যে। এইরকম একটা এলাই চায়না কোনোদিন হারাবে না। আর হুম, চায়না বোধহয় আমেরিকাকে এখন আর ট্যাক্সও দেয় না, এত গুণেও না। হুম। এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় রেখেই আমেরিকাকে আসতে হবে। আমার জানা মতে আহমেদি নিজাদ যেটা বলেছিলেন, আপনার তার নামটা মনে আছে কিনা? আহমেদি নিজাদ ওয়াজ দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ ইরান। উনি এখন এক্স্যাক্টলি। মেষ মেষ পালক। উনি মাঠে মেষ চড়ায়, ওনার অনেক মেষ আছে, এত ছাগল আছে, সৎ। ভেড়া আছে। অত্যন্ত সৎ মানুষ। এবং এক্স্যাক্টলি। মাদুরে বসে দেশ চালাইতেন। উনি তেহরানের ইয়েও ছিলেন, মেয়রও ছিলেন। উনি হুম, হুম। প্রেসিডেন্ট হয়ে প্রথম ঘোষণা করেছিলেন যে ইসরায়েল নামক রাষ্ট্রটি পৃথিবীর অ্যাটলাস মানচিত্র থেকে আমি মুছে দেব যদি সুযোগ পাই। তা আমি মনে করি হিজ প্রেডিকশন ইজ গোয়িং টু বি ফুলফিলড, এবং এটা হবে। আপনি যেটা বলেন এইটাই, হুম। ইসরায়েল নামক রাষ্ট্রটি আসলে থাকবে না, যদিও রাখতে আমাদের চায়, আমরা একটি আমরা পথ খোলা আমাদের আছে। একটাই ইয়ের দেখেন, যে যে আপনি কয়েকটা উদাহরণ দিলেন, কয়েকটা রেফারেন্স দিলেন যে ইসরায়েল গত কয়েক বছরে চারদিকে যতগুলি দেশ আক্রমণ করেছে, হয়তো সব, কোনো দেশ সুন্নি, ম্যাক্সিমাম সুন্নি দেশগুলি যতগুলি দেশে হ্যাঁ, আক্রমণ করেছে সবগুলো ম্যাক্সিমাম হলো সুন্নি, এবং আমরাও সুন্নি। আমাদের দেশের কিছু কিছু মানুষের মধ্যে সুন্নি আর শিয়ার এই যে মন্ত্রটা ঢোকানো আছে, তারা মনে করে যে একমাত্র ইরানি সুন্নি, আহ শিয়া এবং ইরানকে কোনো না কোনো ভাবে কেউ কেউ মনে করে ধ্বংস করলে তারা খুশি হবে। কিন্তু ইসরায়েল যে সুন্নিদেরকে টার্গেট করে করে বিভিন্ন ভাবে আক্রমণ এ, সাম্প্রতিককালে করেছে, কোন সুন্নি দেশ কি সহায়তা করতে গেছে ওইসব সুন্নি দেশে? না আমি একমাত্র আপনাকে ইরানই বলি, এখনো পর্যন্ত একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার ইসরায়েলের সামনে। এই ইসরায়েলকে যে কোনো দেশ যদি নিঃশেষ করতে আসে, সবার, আমাদের সবার উচিত আকিদা নির্বিশেষে সেই দেশের পাশে দাঁড়ান। এটা হোক সেটা শিয়া, হোক সেটা অন্য কোনো আকিদাযুক্ত দেশ। আপনার কথা অনেক ভালো লাগলো জনাব ফরাদ হোসেন, আপনি আমি অনেকগুলি রেফারেন্স আমি দিলেন। আরেকটু জি, শেষ করব, একটু এক জি, মিনিট জি, সময় নেব অনলি। জি, জি, হ্যাঁ, জি, শিওর, শিওর, আমি হ্যাঁ। আমেরিকাকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো একটি ক্ষুদ্র দেশের নাগরিক হিসাবে, ডোন্ট ট্রাই টু বুলি ইরান। হুম, এক। আর দুই নম্বর, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ আমার চেয়ে 1 বছরের জুনিয়র, দেখলাম ডেট অফ বার্থ মিলিয়ে। সে এই এই ভদ্রলোক, উনি হলেন আপনার রসুল সাল্লাহ ইসলামের 43তম বংশধর। তার আর কোন রকম যোগ্যতা নাই, লেজিটিমেসি নাই জর্ডানের সিংহাসনে থাকে। তার F-16 বিমান দিয়া ইয়েকে হেল্প করে, ইসরায়েলকে। তার একমাত্র মতলব হলো ইসরায়েলকে হাতে রেখে, আমেরিকাকে হাতে রেখে সিংহাসনে বসে মজা খাওয়া। হি শুড বি আউস্টেড and he should be boycotted by whole Arab world, by whole Muslim world. Thank you. একদম পুরোপুরি বেইমান, যেটাকে বলে মুসলিম জাতির বেইমান, পুরো জাতির জন্য সে অথচ রসুল সাল্লাহ ইসলামের অথচ রসুল সাল্লাহ ইসলামের 43তম বংশধর। এক্স্যাক্টলি। জি। আহ ধন্যবাদ আপনাকে অধ্যাপক ফরহাদ হোসেন। প্রিয় দর্শক, আপনাদের ভালো লাগলো অনুষ্ঠানটাকে শেয়ার করে অন্যদেরকে দেখানোর জন্য আপনাদের এই শেয়ারটি খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় সবাই একটু সচেতন হোক, আমরা কিছু করতে না পারি অন্তত পক্ষে এই যুদ্ধ সম্পর্কে অবগত হতে পারি যে কোথায় যাচ্ছে যুদ্ধের অবস্থা এবং কেন হচ্ছে, কারা এর জন্য দায়ী, কি হতে পারে ভবিষ্যতে।